প্রিয় বন্ধুরা, চট্টগ্রামের একটি মহাতীর্থ শ্রী শ্রী চণ্ডী তীর্থ মেধসমুনির আশ্রম থেকে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দারুণ একটা রহস্যের সমাধান বা জট খুলে দেওয়ার চেষ্টা করব। এই মন্দিরটাতে নাকি পৃথিবীর প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু আমাদেরই দেশে রাজশাহীর তাহেরপুরে একটা মন্দির আছে, দুর্গা মন্দির। তাদের দাবি পৃথিবীর সর্বপ্রথম দুর্গাপূজা তাদের হয়। মজার ব্যাপার হলো, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বোলপুর, যেটা আমরা এখন জানি, সেই বোলপুরের কাছে গড় জঙ্গল নামক একটা জায়গা আছে, যেখানেও এই মেধসমুনির আশ্রম রয়েছে। পশ্চিমবাংলার দাবি, তাদের দাবি যে ওই মন্দিরেই পৃথিবীর প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে তিনটা প্রশ্ন আমাদের সামনে, সত্যিকার কোনটা? এই রহস্যের জট আমি খুলে দিতে চেষ্টা করব। ভাববেন না আমার মন গড়া কোনো কথা বলছি। আমি মার্কণ্ডেয় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, কামাখ্যা পুরাণ, গৌরীতন্ত্র, যোগিনীতন্ত্র, উইকিপিডিয়া, গুগল, বিভিন্ন সংবাদপত্র, ইভেন তার মধ্যে আছে ইন্ডিয়ান এক্সপ্রেস, আমাদের দেশের ইত্তেফাক আছে, প্রথম আলো আছে, এরকম বড় বড় রিপোর্টিং থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি যে সমাধানটা আজকে দিচ্ছি সেই সমাধানটা আপনারা সন্তুষ্ট হবেন। এবং নিশ্চিত আমি বলবো যে বাংলাদেশের এই মন্দিরটি ছিল যে প্রথম দুর্গাপূজার উৎস, সেই বিষয়ে আমি আজকে জট খুলে দেব। এবং 7 থেকে 8টি পয়েন্ট আমি বলবো, এবং 8ম পয়েন্ট, শেষ পয়েন্ট যেটা বলবো, সেইটা শোনার পর আপনারা নিশ্চিত বিশ্বাস করবেন যে এই মন্দিরটাই সেই মন্দির ছিল। সুতরাং আমি সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দিতে, বেশি বেশি করে, যাতে এই মন্দিরের যশ প্রতাপ এবং এই একটা কঠিন সত্য সকলের কাছে প্রচারিত হয়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, যেতে যেতে কথা বলি এবং এই মেধসমুনির আশ্রমের সুন্দর দৃশ্যগুলো এবং বিভিন্ন স্মৃতি স্পটগুলো দেখানোর চেষ্টা করব, আর ফাঁকে ফাঁকে সেই জট খোলার টুকলিগুলো প্রকাশ করব। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় 140টার মতো সিঁড়ি পার হয়ে উপরে উঠে এসেছি, এবং এই পাহাড়ে এটাই হলো সেই মেধসমুনির নামে যে মন্দিরটা, সেই মন্দির। মেধসমুনির ডান পাশে রয়েছেন রাজা সুরতের মূর্তি, বাম পাশে রয়েছেন সমাধি বৈশ্য সেই বণিকের মূর্তি, এবং মেধসমুনির এই মন্দিরের ঠিক অপোজিটে এ পাশেই রয়েছে সেই মূল চণ্ডী মন্দির। প্রিয় বন্ধুরা, কোথায় প্রথম পৃথিবীর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, এই তত্ত্ব উদ্ঘাটন করা বা রহস্য ভেদ করা আজ পর্যন্ত সুকঠিন হয়েছে বলেই ধারণা করা হয়, এবং আজ পর্যন্ত কেউই কিন্তু এটা নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। বাংলাদেশের একজন বিখ্যাত পরিব্রাজক সালাউদ্দিন সুমন ভাই, তার আমি ব্লগ দেখেছি, এবং তিনি যথেষ্ট চেষ্টা করেছেন। তিনি এটা নিশ্চিত করেছেন যে বাংলাদেশের তাহেরপুর নয়, অর্থাৎ রাজশাহীর তাহেরপুর যে দুর্গা মন্দির আছে সেটা নয়, এই মন্দিরটাই, অর্থাৎ চট্টগ্রামের যে মেধসমুনির আশ্রম, এই কোরালডাঙ্গা পাহাড়ের উপরে যে আশ্রম, এইটাই সেই জায়গা যেখানে প্রথম পৃথিবীর দুর্গাপূজা হয়েছিল। তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এতদূর পর্যন্ত আসার জন্য। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের যে গড় অঞ্চলে, গড় জঙ্গলের মধ্যে যে মেধসমুনির আশ্রমটা রয়েছে, সেই আশ্রমটাতে বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দুর্গাপূজা হয়। প্রশ্নটা এখানে, তাহলে এটা নিশ্চিত হয়েছে আমরা যে মেধসমুনির আশ্রমেই প্রথম দুর্গাপূজা হয়েছিল, এবং রাজা সুরত তিনিই প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু প্রশ্ন, এই চট্টগ্রামের বা চট্টলার সেই অনাদিকাল থেকে চলে আসা, সত্য যুগ থেকে চলে আসা এই মন্দিরেই কি সেটা হয়েছিল, নাকি পশ্চিমবঙ্গের দাবি মোতাবেক তাদের বর্ধমান জেলার ওই মন্দিরটাতে হয়েছিল? আগে তাহেরপুরের বিষয়টা ক্লিয়ার করে আসি। রাজশাহীর তাহেরপুরে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটাতে প্রথম যে পূজাটা হয় সেটা কিন্তু পঞ্চদশ বা ষষ্ঠদশ শতকের দিকে, অর্থাৎ মুঘল আমলে সম্রাট আকবরের সময়ে 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ছিলেন রাজা কংসনারায়ণ রায়চৌধুরী। তিনি প্রথম ওই মন্দিরে পূজা করেন। তাহলে বুঝতেই পারছেন সেটা সাম্প্রতিক বলা যায় এই অর্থে। আর মেধসমুনির আশ্রমে যে দুর্গাপূজার কথা বলা হয়, একেবারে পৌরাণিক কাহিনী, তারও পিছনে, অর্থাৎ রাজা সুরতের যে আমলটা, ধরে নেওয়া যায় এখান থেকে অন্তত 2500 বা তারও বেশি পূর্বের ঘটনা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তাহেরপুরের এই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো মিল নাই। তবে তাহেরপুরেও যে পূজাটা হয় সেটাও একদিক থেকে প্রথম। কেমন? পৃথিবীর প্রথম আধুনিক দুর্গাপূজা যেটাকে বলা হয়, আমরা যেটাকে বলে থাকি যে বড় পূজা বা শারদীয় দুর্গোৎসব যেটাকে বলি আমরা, দুর্গা পূজাটাকে উৎসবে পরিণত হয়েছে যেদিন থেকে, বা বড় পূজা হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে, সেই জায়গাতে এই তাহেরপুরের মন্দিরের কৃতিত্ব রয়েছে, এবং এটাই প্রথম। কেমন? রাজা কংসনারায়ণও স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে সব থেকে বড় আকারের একটা দুর্গাপূজা করার, তখন তিনি এই পূজাটার আয়োজন করেছিলেন, এবং সেই সময়ের 9.5 লক্ষ টাকা ব্যয়ে, বুঝতে পারছেন এখনো 9.5 লক্ষ টাকা ব্যয়ে কয়টা মন্দিরে পূজা হয় একবার ভাবুন। এবং সেই দুর্গা পূজাটা করেছিলেন যখন সারা বিশ্বের
তাবৎ বড় বড় রাজা মহারাজা যারা ছিলেন তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং 1 মাস ব্যাপী বিভিন্ন উৎসবের মাধ্যমে সেই পূজা অর্চনা করা হয়েছিল এবং সেটা কিন্তু শারদীয় দুর্গোৎসব ছিল এবং শরৎকালে। আর এই মন্দিরের যে পূজাটা হয় বা আমাদের সেই পশ্চিমবঙ্গের যে বর্ধমানের যে মেধসমুনির মন্দিরে যে পূজাটা হয় সেটা কিন্তু বসন্তকালে। তো যাই হোক, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে কংসনারায়ণ যেটা করেছিলেন সেটা আমাদের আধুনিক বা বড় দুর্গাপূজা যেটাকে বলি সেই পূজার প্রথম অংশ বা প্রথম উদ্যোক্তা তিনিই ছিলেন। আর এখন আমরা চলুন আস্তে আস্তে চেষ্টা করি যে এই মেধসমুনির আশ্রমটা এইটাই হয়েছিল না ওই পশ্চিমবঙ্গের হয়েছিল। আর তার জন্য আমাদেরকে নিশ্চিত হতে হবে আসলে কোন পুরাণে এই মেধসমুনির আশ্রমের বর্ণনা আছে এবং দেবী চণ্ডী মাহাত্ম্য বর্ণনা আছে, সেটা হলো মার্কণ্ডেয় পুরাণ। মার্কণ্ডেয় পুরাণের কোন কোন প্রমাণক রয়েছে যার প্রমাণকের ভিত্তিতে বলতে পারি যে এই চট্টগ্রামের যে মেধসমুনির আশ্রম এটাই সেই আশ্রম, সেটা আমি এখন প্রমাণ দেব এবং সচক্ষে দেখিয়ে দেখিয়ে প্রমাণ দেব। বাবু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে তরিৎ চৌধুরী, প্রকাশ বাবু। বন্ধুরা, উনি এই মন্দিরে দীর্ঘকাল ধরে আসা যাওয়া করছেন, তিনি অনেক জানেন বলে আমার কাছে মনে হলো। আচ্ছা বাবু, আমরা জানি যে মেধসমুনির আশ্রম ইন্ডিয়াতেও আছে এবং বাংলাদেশেও আছে, 2 জায়গায় দাবি করছে তারা প্রথম দুর্গাপুজো হয়েছিল সেখানে। আপনি আমাকে একটু ক্লিয়ার করতে পারেন অথবা জানেন কিনা যে মেধসমুনির আশ্রম এটাই যে আসল আশ্রম, এটার কারণ কি হতে পারে? স্বামী বিবেকানন্দজি উনার সহস্তে লিখিত চণ্ডীর মধ্যে উনি বলেছেন এটা কেন, এটা তো আপনার ইন্ডিয়াতে হতে পারতো, কিন্তু এখানে হলো কেন? প্রথম সত্য হচ্ছে ঋতু 6টা এবং সম্পূর্ণভাবে প্রকাশিত 1। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে আপনার প্রাকৃতিকভাবে 3টা গাছ উঠে, একটা হচ্ছে কি আমলকি, একটা হচ্ছে শিউলি, আর একটা হচ্ছে বিল্ল গাছ। আর বিবেকানন্দ স্বামীজি বলছেন যে কেন এই মেধস আশ্রম এখানে আপনার বাড়ি যেখানে আছে ওখানের মধ্যে আপনার বেতসা নদী আছে, একটা উত্তরবাহী গঙ্গা। কারণ প্রত্যেকটা হিন্দুদের সিদ্ধপীঠগুলোতে উত্তরবাহী একটা গঙ্গা থাকে, আপনি যেখানেই যান সেখানে একটা উত্তরবাহী গঙ্গা আছে। যেখানে রাজা সুরত সমাধিবর্ষ পূজা করেছেন সেই বেতস নদীর আরে বসে সেই শিববাড়ির নামায় সেটা ভান্ডারদুরি নদী বলে বর্তমানে, এখন এটা আগে বলতে বেতস নদী। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে স্বামী বিবেকানন্দ সহস্তে চণ্ডীতেও সেটা বলে গেছেন যে এই মন্দিরই সেই চট্টগ্রাম শহর থেকে 13 কিলোমিটার দূরে করালডাঙ্গা পাহাড় নামক জায়গায় মেধস আশ্রমটা অবস্থিত। উনি সম্পূর্ণ তাহলে বুঝতেই পারছেন আমাদের স্বামীজি তিনি নিজেও এই মন্দিরের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে গেছেন। মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত যে সব প্রমাণক আছে, আমরা তেমন একটি প্রমাণকের কাছে যাচ্ছি এখন। আমাদের যে তীর্থক্ষেত্র, হিন্দু সম্প্রদায়ের যে তীর্থগুলো হয়ে থাকে সেখানে উত্তরবাহী গঙ্গা প্রবাহিত হবে এবং এখানে সে বেতসা নদী যেমন আছে সেটাও উত্তরবাহী এবং যে নাভি গঙ্গা, নাভি সদৃশ যে গঙ্গা, সে নাভি গঙ্গার চিহ্ন এখানে আছে এই মন্দিরের সাথে। প্রিয় বন্ধুরা, এই হলো মেধসমুনি আশ্রমের নিচ দিয়ে উত্তর পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে এই নাভিগঙ্গা। আমি এখন সেই নাভিগঙ্গাতে আছি, মূলত এই সেই নাভিগঙ্গা বা নাভিকুণ্ড। বন্ধুরা, আমরা চণ্ডী মন্দির থেকে একটুখানি উঠে এবং নাভিগঙ্গা দেখিয়ে এসে তার পাশেই আমরা পেয়েছি এই কামাখ্যা মন্দিরটি। কামাখ্যা মন্দির বলতে আমরা যেটাকে বুঝে থাকি সবাই, ভারতের অসমের যে কামাখ্যা, সেই কামাখ্যারই একটা প্রতিরূপ এখানে মাত্র, এটা কিন্তু সেই আসল কামাখ্যা মন্দির নয়। এখন আসুন একটু জানতে চেষ্টা করি মার্কণ্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডী মাহাত্ম্যে কিভাবে এই চণ্ডী মাহাত্ম্য পৃথিবীতে প্রচারিত হয়েছিল এবং প্রথম যে দুর্গাপূজাটা কিভাবে হয়েছিল সে সম্পর্কে একটু বলি। পুরাকালে আজ থেকে প্রায় 2500 বছর আগে ভারতের বর্ধমান জেলার বোলপুর নামক একটা জায়গা আছে, সেখানের সুপুর নামক একটা স্থান রয়েছে, যেটা ছিল সেই প্রতাপাদিত্য রাজা একসময়কার সুরত তার রাজধানী। এই রাজা সুরত একসময় তার আত্মীয় স্বজন এবং তার সেনাপতি মন্ত্রীবর্গ পরিষদ কর্তৃক প্রতারিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হন এবং সংসার থেকে বিতাড়িত হয়ে যান এবং রাজা দুঃখ কষ্ট ভারাক্রান্ত হয়ে রাজ্য ত্যাগ করে গভীর জঙ্গল দিয়ে পালিয়ে বেড়াতে থাকেন। উনি পালাতে চলে আসেন একসময় পুষ্পভদ্রা নদীর কূলে। ঠিক সেই সময়ে আরও একজন ব্যক্তি, তার নাম সমাধি বৈশ্য, তিনি পেশায় একজন বণিক। তিনিও তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন, তার পরিবার তার নিকট আত্মীয় দ্বারা প্রতারিত হয়ে তিনি তার ব্যবসা দেউলিয়া হয়ে যান এবং পরিবার থেকে বিতাড়িত হয়ে বনে বাজারে ঘুরে বেড়াতে থাকেন এবং দৈবাত এই 2 জন ব্যক্তি একই সঙ্গে পুষ্পভদ্রা নদীতে মিলিত হন এবং সেখান থেকে তাদের দুঃখ কষ্টের কথা দুজনে যখন শেয়ার করলেন একে অন্যের সঙ্গে, তারা তাদের একই অনুসারী মনে করে তারা একসঙ্গে পথ চলা শুরু করলেন। চলতে আস্তে তারা একসময়ে বাংলাদেশের এই চট্টলা খ্যাত এই চট্টগ্রামের যে বেতসা নদী আছে সেই বেতসা নদীর পাড় দিয়ে এসে এখানে একটা আশ্রমের সন্ধান পান। সেই আশ্রমে এসে পরিচয় হয় মেধসমুনির সঙ্গে। মেধসমুনিকে যখন তারা তাদের সমস্ত হৃদয়ের কষ্টের কথা শুনে জানালেন,
এবং এর থেকে পরিত্রাণের উপায় হিসেবে মেধাসমণি বললেন যে তোমরা দেবী চণ্ডীর আহ্বান করতে পারো। মুনিবর তখন এই দুজনকে দেবী চণ্ডী মাহাত্ম্য বর্ণনা করেন এবং দেবী চণ্ডী বা দেবী দুর্গার মহিষাসুর মর্দিনী সহ অন্যান্য যে রূপ আছে সেই রূপগুলো তখন তিনি বর্ণনা করেন। এতে তারা মোহিত হন এবং সেই থেকে তারা সিদ্ধান্ত নেন যে আমরা তাহলে তার সাধনা করব। তখন এই বেতসা নদীর পাড়ে এই দুইজন ব্যক্তি প্রায় 3.5 বছর খেয়ে না খেয়ে এই সাধনায় লিপ্ত হন। এই সাধনায় সন্তুষ্টি হলে দেবী দুর্গা তাদের দেখা দেন এবং মর্তে তখন তার পূজা হয়। মেধসমণির কথা মতো এই নদী থেকেই পলিমাটি সংগ্রহ করে এনে তারা দেবী দুর্গার প্রতিমা তৈরি করেন এবং দেবী দুর্গার প্রতিমা তৈরি করে এই মেধসমণির আশ্রমেই প্রথম দুর্গাপূজা করেন। প্রসঙ্গত বলে রাখি, দুর্গাপূজা পৃথিবীতে পালনের আগে আরও 4 বার দুর্গাপূজা হয়ে থাকে, সেটা কিন্তু স্বর্গলোকে হয়েছিল। এবং প্রথম পূজাটা করেন কিন্তু বিষ্ণু, শ্রীকৃষ্ণরূপী বিষ্ণু। দ্বিতীয় পূজা করেন ব্রহ্মা। তৃতীয় পূজা শিব নিজেই করেন ত্রিপুর নামক একজন অসুরকে বধ করার জন্য বা সাহায্য করার জন্য, এবং লক্ষ্মীকে হারিয়ে তাকে ফিরে পাওয়ার জন্য দেবরাজ ইন্দ্র করেন চতুর্থ পূজা। এই পর্যন্ত স্বর্গলোকের পূজা ছিল এবং পঞ্চম যে পূজাটা হলো দেবী দুর্গার, সেটা কিন্তু মর্তে এবং এই মেধসমণির আশ্রমে, এবং রাজা সুরত এবং বৈশ্য সমাধি বৈশ্য এই দুজন মিলে এই পূজাটা করেছিলেন। তাহলে প্রশ্ন হলো সুরতের রাজ্যটা কোথায়? সেটা আমি বলেছি, ভারতের বোলপুর। ভারতের পশ্চিমবঙ্গের তথ্য মতে সুরত রাজার রাজধানী, যেহেতু সেখানে সোপুর বা সুপুর, এটাই হলো সুরত রাজার রাজধানী। তো সেই রাজধানী যদি সেখানে হয়ে থাকে আর তার পাশেই আছে গড় জঙ্গল, এই গড় জঙ্গলকে তারা বলে থাকছে যে সেখানে মেধসমণির আশ্রম আছে। হ্যাঁ, মেধসমণির আশ্রম সেখানে আছে বটে, কিন্তু দেখুন এই মেধসমণির আশ্রমের যে সময়কালটা সেটা বলা হচ্ছে 350 থেকে 700 খ্রিস্টাব্দ, অর্থাৎ পুরাণ যখন লেখা হয়েছিল খানিকটা সেই সময়ের মধ্যে। বাট সুরত রাজার যে রাজ্যকাল সময়কাল সেটাকে বলা হচ্ছে আজ থেকে 2500 বছর আগে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ওই সময়ের সঙ্গে এই সময়ের কোনো মিল নাই। কিন্তু এই মেধসমণির আশ্রম চট্টগ্রাম তার কিন্তু মিল রয়েছে, কারণ এটা বলা হচ্ছে সত্য যুগ থেকে বয়ে আসছে এবং সেই সুরত রাজার আমলেই সেখানে হয়েছে। আরও একটা প্রসঙ্গ বলি, বোলপুরের নাম কেন হয়েছিল? ঐতিহাসিকদের বা প্রত্নতত্ত্ব বিষয়ক বা ধর্মীয় শাস্ত্রীয় ভাষ্য মতে বোলপুরের নাম হয়েছিল বলিপুর থেকে, অর্থাৎ রাজা সুরত যখন প্রথম দুর্গাপুজো করেন, বলা হয়ে থাকে প্রথম দুর্গাপূজা করেন, সেই সময়ে তিনি লক্ষাধিক ছাগ বলি দিয়েছিলেন। তিনি রাজ্য ফিরে পেয়ে খুশি হয়ে তার জনগণকে একটা ভোজ দেওয়ার জন্য, মাকে খুশি করার জন্য লক্ষাধিক বলি দিয়েন এবং লম্বা দূরত্ব দিয়ে বলি দিয়েছিলেন এবং সে রাস্তাঘাট তখন রক্তাক্ত হয়ে গেছিল সে প্রান্তর, যে কারণে সেই নাম তখন ছিল বলিপুর। মূলত তার নাম ছিল একসময় সুপুর বা সপুর। কামাখ্যা পুরাণ এবং মার্কেন্ডেয় পুরাণে সেই সপুরের উক্তি আছে। মার্কেন্ডেয় পুরাণে যে দেবী মাহাত্ম্য রয়েছে তার 12তম এবং 15তম লাইনে আমি একটু পড়ে শোনাই। তত সপুর মায়াত নিজেও দেশাধ্যপি বহৎ আক্রান্ত স মহাভাগস্তস্তদা প্রবলারিভি আমত্তই বলিভি দুষ্টে দুর্বলস্য দুরাত্মভি কোষ বলাঞ্চ প্রহিতং তত্রাপি সপুরে তত। অর্থাৎ এখানে সপুর বা বর্তমানে সুপুর, এখন বলিপুর, এইটাই ছিল একসময় তার রাজধানী। প্রসঙ্গ এসে যায় তাহলে সেই রাজধানী তার ছিল, আপনারা তো জানেন তিনি রাজধানী থেকে বা রাজ্য থেকে বিতাড়িত হয়েছিল এবং বিতাড়িত হয়ে তিনি বনে বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন, লোকচক্ষুর আড়ালে চলে আসছিলেন। এবং যখন তিনি পূজা করলেন, দেবী দুর্গার আরাধনা করে দেবী দুর্গাকে লাভ করলেন, সেই সময় তো তার রাজ্যই সে ফিরে যায়নি। তাহলে বলির প্রশ্ন আসলো কোথা থেকে এবং এত বলি দেবে কোথা থেকে? যদি সেখানেও হয়ে থাকে তাহলেও তো সাথে সাথে হয়নি। তিনি আগে পূজা দিয়েছেন, দেবীকে আরাধনায় সন্তুষ্ট হয়েছেন, তারপরে দেবী তাকে আশীর্বাদ করেছেন, তারপরে না তিনি রাজ্যে গেছেন, তারপরে সেটা। এবং এমনই হয় যে বছর উনি করেছিলেন, ধরুন প্রথম যেবার করেছিলেন দুর্গাপূজা সেই চৈত্র মাসে যে বাসন্তী পূজা করেছিলেন, সেই পূজাটা কিন্তু ওই বছর হয়নি তার। তাহলে পরবর্তী বছর যে আবার বাসন্তীকালে এসে হয়তো বা হতে পারে তিনি তখন করেছিলেন এবং সেখান থেকে বলিপুর নাম হতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রথম যে দুর্গাপূজাটা হয় সেই দুর্গাপূজার সঙ্গে বলির কোনো সম্পর্ক থাকতে পারে না, সুযোগ নাই, কারণ তিনি বনে অবস্থান করছেন তখনও এবং তিনি একজন মুনির আশ্রয়ে আছেন, তখনও তিনি রাজ্য ফিরিয়ে পাননি। এবং ব্রহ্মানন্দ গিরি নামক একজন ঋষি, তিনি 1991 সালে ওই মন্দির সম্পর্কে জানতে পারেন এবং 1994 সালে এসে ওই মন্দিরটা আবিষ্কৃত হয়েছে।
আর এই চট্টগ্রামের যে মন্দিরটা আবিষ্কৃত হয়েছে সেটা কিন্তু এখান থেকে 125 বছর আগে 1900 সালে আবিষ্কৃত হয়েছে। আমি বলছি না আগে আবিষ্কৃত হয়েছে বলেই যে সেটা এই আদি মন্দির, এই অর্থে বলছি না, কিন্তু এর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো স্বামী বেদানন্দজি তিনি চন্দ্রশেখর, অর্থাৎ এখানে চট্টগ্রামের যে চন্দ্রশেখর মন্দির আছে, চন্দ্রনাথ ধাম আছে, এটাও কিন্তু একটা মহাতীর্থ। এই চন্দ্রনাথ ধামেই স্বামী বেদানন্দজি যখন ধ্যান করছিলেন, স্বয়ং শিব তাকে স্বপ্নে আদেশ দেন যে ওই চন্দ্রনাথ ধাম থেকে অগ্নিকোণে দৃষ্টি নিবদ্ধ করতে, এবং সেখানে যে জঙ্গলের সাপদ সংকুল অবস্থায় প্রাকৃতিক একটা স্থানে বিলুপ্ত হয়ে আছে, তুমি যাও, সেখানে মেধস মুনির আশ্রম পাবে, যে আশ্রমে প্রথম দুর্গার পূজা হয়েছিল সেই অবস্থানটা তুমি খুঁজে বের করো, এটা তোমার দায়িত্ব। এবং স্বামী বেদানন্দজি কয়েক ক্রোশ দূরে এখান থেকে পাড়ি দিয়ে এসে আমার পিছনে যে মন্দিরটা দেখছেন, এটা নয়, এটা হচ্ছে কামাখ্যা মন্দির, তার পিছনে যে প্রথম চণ্ডী মন্দিরটা, সেই মন্দির তিনি তখন আবিষ্কার করেন। গৌরীতন্ত্রের যে কামাখ্যা পুরাণটা আছে বা কামাখ্যা পটলে তিনি বলছেন, যত্রাস্তি বেতসা নামনি দিব্যা পুণ্যতয়া নদী, বেতসা নদীর কথা বলা হচ্ছে। এবং এই বেতসা নদী এই আমি সামনে কর্ণফুলীর সমারভ্য যা দক্ষিণাম সাগরম, কর্ণফুলী নদীর দক্ষিণে সাগর, আমাদের দক্ষিণে সাগর আছে এখানে। এই যে প্রসঙ্গগুলো এসেছে, প্রাকৃতিক যে বর্ণনা রয়েছে, এই বর্ণনা কি প্রমাণ করে না যে এই মন্দিরটাই সেই মন্দির? এবং আরও একটি প্রসঙ্গ আনি আমি এখানে, গৌরীতন্ত্রতে কামাখ্যা পটলে আরও একটা কথা বলছি, কর্ণফুলী মহানদী গোপর্বত সমুদ্ভবা তস্যাস্য দক্ষিণ তীরে পর্বত পুণ্যা তীর্থম, অর্থাৎ চন্দ্রনাথ ধাম, তত্র দশ মহাবিদ্যা গঙ্গানাভি স্বরূপিণী। এই যে গঙ্গানাভি যেটা দেখিয়ে এলাম, গঙ্গানাভি প্রবাহিত হচ্ছে উত্তরমুখী এখানে, তত্রস্য দক্ষিণ কালী বাং লিঙ্গং শিবং স্বয়ং, এবং এখানে শিব মন্দিরও আছে, এই সামনে শিব মন্দির আছে, কামাখ্যা মন্দিরের সামনে শিব মন্দিরের অবস্থান। মার্কেন্ড মুনিয়ে থানং মেধাস মুনেশ্বাশ্রম, তত্রচ দক্ষিণ কালী বাং লিঙ্গং শিবং স্বয়ং ইতি গৌরীতন্ত্রীয় কামাখ্যা পটলে দেবী মাহাত্ম্য বর্ণনা প্রসঙ্গেন সমাদ্ভাসিতম। অর্থাৎ কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই পুরাণে যে মেধস মুনির আশ্রমটা কোথায়, এবং সেখানে কর্ণফুলী নদী, বেতসা নদী, গঙ্গানাভি এবং পুণ্যতীর্থ শ্রীনাথ চন্দ্রনাথ ধাম পাশেই, এবং সামনে সাগর, সব কিছু মিলে যাচ্ছে। তারপরেও যদি আমরা বলি যে ভারতের পশ্চিমবঙ্গের গড় জঙ্গলের মধ্যে যে মেধস মুনির আশ্রমটি রয়েছে সেটাই মূল আশ্রম, তাহলে আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। এইটাই সেই বেতসা নদী, পুরাণে বর্ণিত যে বেতসা নদীর কথা বলা হয়েছে, এই সে নদী প্রবাহিত হয়ে গেছে এখান থেকে। প্রিয় বন্ধুরা, চলতে চলতে একটা কথা বলে রাখি, এখানে যারা আসতে চান তারা চট্টগ্রাম শহরে ঢুকবেন এবং সেখানে বদ্দারহাট বলেন বা জেসি মোড় বলেন, যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে আপনাকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত। ওখানে এসে আমার পরামর্শ হলো কালুরঘাট ব্রিজে একটু সময় কাটাবেন, কারণ এটা কিন্তু একটা ঐতিহ্য, বাংলাদেশের প্রথম রেলওয়ে রোডস যে ব্রিজ, অর্থাৎ সড়ক যানবাহন এবং রেলওয়ে চলার প্রথম সেতু, ব্রিটিশ আমলে তৈরি, এখনও ব্যবহৃত হচ্ছে, যদিও তাকে কিন্তু বোয়ালখালীর দুঃখ বলা হয়ে থাকে, কারণ এক পাশে যানবাহন আটকে আর এক পাশে যানবাহন ছাড়া হয়, অর্থাৎ এক পাশে আটকে গেছেন তো 20 মিনিট বা আধা ঘন্টা, পরে আবার নতুন করে ছাড়লে একমুখী যাতায়াত, এই কারণে। তো যা হোক, কালুরঘাট ব্রিজ পার হবেন, পারলে হেঁটে পার হবেন, পার হয়ে এসে এ পাশে আপনি বোয়ালখালী উপজেলায় পড়ে গেলেন, এবং বোয়ালখালী উপজেলা থেকে সিএনজি যোগে সরাসরি কেউ এখানে চলে আসতে পারেন। যেমন আমরা এসেছি 30 টাকার বিনিময়ে কানুনগো পাড়া বাজারে। কানুনগো পাড়া বাজারে সুন্দর একটা মন্দির রয়েছে, দেখবেন, শ্রী শ্রী গৌরাঙ্গবাড়ি মন্দির। ওই মন্দিরের পাশ দিয়ে একটা সুন্দর পথ, ওখান থেকে আমরা এসেছি একটা সিএনজি ভাড়া করে 150 টাকার বিনিময়ে একেবারে সরাসরি মেধস মুনির আশ্রমের মূল ফটকে। যদি ভায়া হয়ে আসেন অর্থাৎ ভেঙে ভেঙে আসেন, তাহলে আপনাকে এর আগে একটা গেট আছে মেধস মুনির আশ্রম, রাস্তার পরে গেট, সেই গেটে নামিয়ে দেবে, ওখান থেকে আধা কিলোমিটার আপনাকে হেঁটে আসতে হবে। এই অল্প স্বল্প খরচ, আপনারা যে কেউ চাইলে এমন সুন্দর একটি পবিত্র স্থান, এবং পৃথিবীর প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল যে মন্দিরটিতে, সেই মন্দিরটি একটু এসে যেতেই পারেন আপনারা সবাই। এবং আরও বলে রাখি, এই মন্দিরে কিন্তু আসলে ওঠার পর এখানে খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা পাবেন না, যত সম্ভব চেষ্টা করবেন যে দুটোর মধ্যেই মন্দিরে প্রসাদ দেয়, অন্য প্রসাদ গ্রহণ করতে পারেন অনুমতিক্রমে, আর যদি তা না পারেন তাহলে বাসা থেকে কিছু ছোটোখাটো খাবার নিয়ে আসার চেষ্টা করবেন বা দ্রুততম সময়ে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, এখানে যারা ভক্তরা আসবেন তারা এখানে এলে প্রসাদ নিতে পারবেন। দুপুরবেলায় একটু আগে থেকে যোগাযোগ করবেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে, এবং এখানে 100 টাকার বিনিময়ে কিন্তু আপনারা খুবই মূল্যবান প্রসাদ নিয়ে তৃপ্ত হতে পারবেন। যতদূর জানতে পারলাম এখানে রাতে থাকার ব্যবস্থাও কিন্তু আছে। পরিবার পরিজন যদি নিয়ে আসেন, এই জাগ্রত তীর্থক্ষেত্রে যদি
কিছুটা সময় অতিবাহিত করতে চান এবং অনেকগুলো মন্দির আছে, সেই মন্দিরগুলোতে যদি পূজা অর্চনায় অংশগ্রহণ করতে চান তাহলে এখানে এসে থাকতে পারবেন। 3 বেলা প্রসাদের ব্যবস্থা আছে, প্রতি প্রসাদে 100 টাকা এবং প্রণামী যার যা ইচ্ছা। এই যে আমার সাথে আছেন মিঠু দাদা, তিনি এই দায়িত্বে আছেন। মিঠুদার আপনার নাম্বার দিলে তো সমস্যা নেই, এবং পরিবার পরিজন নিয়েও তো আসতে পারি আমরা। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে এই মন্দিরের কর্তা ব্যক্তি শ্রী দিলীপ সেন, এবং জানেন আপনারা যে এই মন্দিরের অধ্যক্ষ বুলবুলানন্দজি মহারাজ, তিনি স্বর্গলাভ করেছেন অল্প কিছুদিন আগে, বর্তমানে তিনি দায়িত্বে আছেন। আমরা চেষ্টা করব এই যে আমাদের সমস্যাটা, যে এই বাংলায় যে মেধাসমণির আশ্রমে আমরা দাঁড়িয়ে আছি, এখানেই প্রথম দুর্গাপুজো হয়েছিল নাকি ভারতের পশ্চিমবঙ্গের যে মন্দিরটা আছে মেধাসমণির আশ্রম বলা হচ্ছে সেটাও, এবং সেখানে দুর্গাপুজো হয়েছিল, এ সম্পর্কে আমি তার কাছে একটু জানতে চাই, যদি একটু কাইন্ডলি বলতেন এই ব্যাপারে আমাদের। নমস্কার, এটা হলো বাতাসা নদী। তো ওখান থেকে মাটি দিয়ে প্রথম বাসন্তী পুজোর প্রতিমা তৈরি হয় এবং পুজো হয়। তার সপক্ষে তখনকার আরাকান রাজ্যের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এখানে সত্য নির্ণয়ের জন্য প্রতিনিধি পাঠান। ও প্রতিনিধির রিপোর্ট অনুযায়ী প্রথম এখানকার বাসন্তী পূজা শুরু হয়। তো এখানে কি দেবী দুর্গার 10 হাতই আছে? হ্যাঁ, 10 হাত। প্রিয় বন্ধুরা, আমি বলেছিলাম যে আমি শেষের দিকের যে তথ্যটা দেব আপনাদেরকে, সেটাতেই প্রমাণিত হয়ে যাবে শেষ পর্যন্ত যে এই মন্দিরেই এই প্রথম পূজাটা হয়েছিল। আসলে ভারতের যে মেধাসমণির আশ্রম রয়েছে সেখানে যে দুর্গাপূজাটা হয় এবং দুর্গা প্রতিমা যে আছে তিনি কিন্তু অষ্টভুজা, কিন্তু এইখানে যে প্রতিমাটা আছে এটা কিন্তু 10 হাত, অর্থাৎ দশভুজা দেবী মায়ের পূজা হয়। এবং আমাদের যে দেবী মাহাত্ম্যম চণ্ডী বা মার্কণ্ড পুরাণে যে দেবীর বর্ণনা রয়েছে সেখানে কিন্তু দশভুজা দেবীর পূজা করেছিলেন, সেইটাই বলা হয়ে থাকে। তো বুঝতেই পারছেন যে সেখানে আসলে পরে হয়েছে। প্রিয় বন্ধুরা, তাহলে এতক্ষণের আমার যে মার্কণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ বা যোগিনীতন্ত্র, গৌরীতন্ত্র, বিভিন্ন কামাখ্যা পুরাণ, গুগল, ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে যেসব তথ্য আমি পেয়েছি, ইভেন এআই এর সাহায্য নিয়েও যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, প্রমাণকগুলো হাজির করেছি। আশা করি এরপরে আর আমাদের দ্বিধা থাকে না যে বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এই যে করলডাঙ্গা পাহাড়ের উপরে যে সন্ন্যাসী পাহাড়, সেই সন্ন্যাসী পাহাড়ের এই যে মেধাসমণির আশ্রম আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই মেধাসমণির আশ্রমেই পৃথিবীর প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। আমি কোনো মন্দিরকেই খাটো করতে চাইনি, এখানে কটাক্ষ করতে চাইনি। আমি যে তথ্যগুলো উপস্থাপন করেছি সেগুলো অবশ্যই যৌক্তিক ছিল বলে আমার কাছে মনে হয়েছে। যদি আপনাদের কাছে মনে হয় যৌক্তিক নয়, তাহলে বিনয়ের সাথে বলি শিষ্টাচার মেনে এখানে সমালোচনা করুন। আপনি বাংলাদেশ, ভারত কোথায় আছি সেটা মুখ্য বিষয় নয়, একটা জিনিসের সত্যতা যাচাই করাই মুখ্য ছিল। এবং ইন্ডিয়ার ওই অংশে গড় অঞ্চলে বর্ধমানের অবশ্যই সেখানেও মেধাসমণির আশ্রম আছে, কিন্তু আমার ধারণা বা বিশ্বাস জন্মেছে এখানে এই তথ্য উপাত্ত থেকে যে ওখানে পরবর্তীতে হয়েছে, অর্থাৎ এখানে তিনি মায়ের পূজা করে যখন তিনি রাজ্য ফিরে পেলেন, সেই রাজ্য ফিরে পাওয়ার পরে মহা ধুমধামে তার রাজ্যে গিয়ে সেই সুপুর রাজধানী বা বলিপুর যেটা পরে হলো, সেখানে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে বা জাঁকজমকভাবে তিনি এই দেবীর দুর্গা পূজা আবার করে থাকতে পারেন, যেটা পরবর্তীতে তাদের কাছে মনে হয়েছে ওখানেই প্রথম পূজা হয়। ফলে এই মন্দিরটাই যে সে আদি মন্দির, এটা নির্দ্বিধায় বলা যায়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, সনাতনী হিসেবে তো অবশ্যই দাবি করব এবং বাংলাদেশি হিসেবেও দাবি করব, এত বড় একটা ধর্মীয় প্রতিষ্ঠানের উৎপত্তি, ধর্মীয় উৎসবের উৎপত্তি আমাদের দেশেই, এটা আমাদের জন্য গর্বের। সেটা যাতে আমরা শেয়ার করে মানুষকে প্রচার করতে পারি এবং এই মন্দিরের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আরও হোক এবং দিকে দিকে এর সুনাম যশ ছড়িয়ে যাক, এই প্রত্যাশা। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোথাও।